আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তার জন্য আপনার আসলে কতটা মায়া হচ্ছে বা তার জন্য আপনার আসলে কতটা মায়া করা উচিত? আপনারা জানেন যে তার এখন যে পারিবারিক অবস্থা, সেই পারিবারিক অবস্থায় পুরো বংশের একমাত্র প্রদীপ রূপে তিনি জীবিত আছেন। তার বাবা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার আম্মা এদেশের জন্য তার জীবন যৌবন সবকিছু ত্যাগ করার পর জীবনের শেষ প্রান্তে এসে জেল, জুলুম, অবিচার, তারপর রাষ্ট্র কর্তৃক নানা রকম অপদস্থ হওয়ার পরে তিনি এতটা রোগাক্রান্ত হয়ে, এতটা অসুস্থ হয়ে পড়েছিলেন যে মৃত্যুর পূর্বক্ষণে বলতে গেলে তিনি মানে কেমন যেন হয়ে গিয়েছিলেন। এ কষ্ট, এ বেদনা কোনো ভুক্তভোগীর পক্ষেও প্রকাশ করা সম্ভব নয়, যেটা বেগম জিয়ার জীবনে ছিলেন। জীবনের শেষ বছরটিতে প্রায় বেশিরভাগ সময় তিনি হাসপাতালে ছিলেন। তারপর হাসপাতালের বহু সময় তিনি দিনের পর দিন তিনি সেখানে জ্ঞানহীন অবস্থায় ছিলেন। আর এই সময়টিতে তার পুত্রবধূ জুবাইদা রহমান তাকে দেখতে এসেছিলেন এবং তার একমাত্র সন্তান টেকনিক্যাল কারণে হোক, কূটনৈতিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক তিনি বাংলাদেশে আসতেই পারছিলেন না। সারা বাংলাদেশে যখন সিসির অফ পড়ছিল তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারেক রহমান সাহেব বলতে বাধ্য হন যে, "আমার মা অসুস্থ, অন্য সবার মতো আমারও খুব ইচ্ছা হয় তাকে দেখতে। তাকে দেখার জন্য দেশে আসতে। কিন্তু দেশে ফেরা আমার একার সিদ্ধান্ত নয়।" তো এই যে তার যে অসহায়ত্ব, এই অসহায়ত্ব কিন্তু সারা দেশের মানুষকে কাঁদিয়েছে। তার একমাত্র ভাই নির্মমভাবে মারা গেছেন অসুস্থ হয়ে। আর সেই অসুস্থের জন্য বলা হয়ে থাকে ১/১১-র সময়, 1/11-এর সময় তার উপর যে নির্মম জুলুম এবং অত্যাচার করা হয়েছে, সেই জুলুম অত্যাচার জনাব আরাফাত রহমান কোকো তিনি ধারণ করতে পারেননি। ওটাতেই তার ধুঁকে ধুঁকে তাকে মরতে হয়েছে এবং তিনি যখন মারা যান, মারা যাওয়ার সময়ও বাংলাদেশে একটা হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। তার লাশ যখন আসে, তখন বেগম জিয়া কার্যত গৃহবন্দী এবং তিনি বহুদিন ধরে তার অফিসে আটকা ছিলেন, যেখানে না ছিল পানি, না ছিল বিদ্যুৎ। ওর মধ্যে জিদ করে তিনি সেই অফিসে বসেছিলেন। ঠিক সেই সময়টাতে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয় এবং তিনি বাংলাদেশে তার লাশ আসে। এরকম আপনি যদি চিন্তা করেন জনাব তারেক রহমান সাহেবের জীবনে, হি ইজ এ ট্রাজিক কিং। সেই ট্রাজিক কিং সেটা কি হ্যামলেটের মতো নাকি অন্য কার মতো? সেটা যারা ইতিহাসবেত্তা আছেন তারা বলতে পারবেন। কিন্তু আপনি যদি তার দিকে তাকান তাহলে তার এই ইতিহাসগুলো শুনে তাকে মায়া না করে আপনি পারবেন না। তাকে দেখলে আপনার চিন্তা করলে মায়া হবেন এবং তার আপন ভাই নাই, ব্রাদার নাই, শ্যালক নাই। মানে আপনজন বলতে যদি ১ম ৫ টা চাচাতো ভাই থাকতে হবে, ১০ টা মামাতো ভাই থাকতে হবে, খালাতো ভাই থাকতে হবে। তারা রাজনীতিতে এস্টাবলিশড হতে হবে। ঠিক সেই জায়গাটাতে তিনি একা, জাস্ট একা। একইভাবে আপনি চিন্তা করেন যে আ শেখ হাসিনার কথা যদি চিন্তা করেন, আর যাই হোক না কেন তার একটা পরিবার আছে, শেখ পরিবার আছে। সেখানে তার মামা, খালু, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, আপনি যত অভিযোগ করেন না কেন একেবারে কয়েকশো সমাজে যারা এই বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। তো সেদিক থেকে জনাব তারেক রহমান সাহেব তিনি তার আপনজন বলতে তার কন্যা জাইমা রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান। এর বাইরে তো আমি আসলে অন্য যা কিছু দেখি সবকিছুই হলো দলীয় নেতাকর্মী, তারপর দূরসম্পর্কের আত্মীয়স্বজন, ২-১ জন বন্ধু-বান্ধব বা নতুন জোড়া বন্ধু-বান্ধব। ঠিক এমন অবস্থাতে ১৮ কোটি মানুষের নেতৃত্বের যে আসন, সেই আসনে তিনি বসেছেন। সেই আসনে তিনি বসেছেন। আর যখন তিনি বসেছেন তখন দেশি বিদেশি যে চক্রান্ত, এটি এক্সট্রিম লেভেলে আছে। এখানে ৩ ধরনের চক্রান্তকে আমরা ধরতে পারি। প্রথমত হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ
একেবারে বিএনপির বলতে গেলে জাত শত্রু। আর বিএনপিও কিন্তু আসলে মূলত আওয়ামী লীগই তাদের শত্রু মনে করে। এদের মধ্যে কেবলই মাত্র প্রতিদ্বন্দ্বিতা নয়, মনস্তাত্ত্বিক অনেকগুলো বিষয় রয়েছে, ঘৃণা রয়েছে, অবিশ্বাস রয়েছে, সন্দেহ রয়েছে, সাইকোলজিক্যাল যেটা মানসিক যে ঈর্ষা সেটা রয়েছে। যেমন শেখ হাসিনা কখনই সে মনে করেন, প্রথমত তিনি মনে করেন যে তার বাবার খুনের সাথে সে জিয়াউর রহমান সাহেব জড়িত। এখন ধরেন একেবারে সত্যের ধারে কাছে নেই, 100% মিথ্যা, কিন্তু দেশের প্রধানতম রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি তিনি মনের মধ্যে গেঁথে রেখেছেন, ওটা থেকে আপনি তাকে সরাবেন কিভাবে? ক্ষমতা তো আপনার আমার হাতে না, আমরা যারা সত্য বলতে চাই বুঝি, ক্ষমতা তো শেখ হাসিনার হাতে। তো তিনি যখন বারবার বলছেন যে খুনি অমুক 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 আর বাবাকে খুন করেছে ইত্যাদি ইত্যাদি, তো ওটার মনস্তাত্ত্বিক ধাক্কাটা আপনি চিন্তা করেন কোথায়? এরপরে ২১শে আগস্টের গ্রেনেড হামলা, এই পুরো জিনিসটি যারাই করুক, যেইভাবেই করুক না, কিন্তু শেখ হাসিনা কি মনে করছে, আওয়ামী লীগের লোকজন কি মনে করছে, কাকে তারা দায়ী করছে? ফলে এরকম অসংখ্য ঘটনা, এই যে এখন বাংলাদেশে ধরেন যা কিছু হচ্ছে গত ৪ মাসে, গত ২ বছরে আওয়ামী লীগের উপর যা কিছু হচ্ছে, এর পুরোটার জন্য বিশ্বাস করেন আওয়ামী লীগের লোকজন জামাতকে দায়ী করছে না, ইভেন এনসিপিকে তারা দায়ী করছে না। এনসিপির যে সমস্ত লোকজন তাদেরকে মানে এরা বাচ্চা ছেলে চলে আসছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু মূল ক্রোধটা কিন্তু বিএনপির উপরে। আর বিএনপি সেটা জানে, জানার কারণে কি হলো, আওয়ামী লীগকে কিন্তু তারা কোনো ওয়াক ওভার দিতে চাচ্ছে না। আওয়ামী লীগের ফেরার রাস্তা, রাজনীতি করার রাস্তা ক্রমশ তারা সংকুচিত করতে চাচ্ছে, বন্ধ করে দিতে চাচ্ছে। এবং যেটা হয়, আপনি একটা জোয়ার, একটা ঝড়, এটা বাধা সৃষ্টি করতে পারবেন, কিন্তু অল অন এ সাডেন যখন এটা বিস্ফোরণ ঘটে, তখন সেখানে একটা সুনামি হয়ে যায়। ফলে আওয়ামী লীগ যদি শেষ হয়ে যায়, এটা আলাদা একটা পার্ট, কিন্তু কোনো কারণে বাধার কারণে যদি ফিরে আসে, ওটা ফিরে আসাটা হয়ে যাবে সুনামি, এবং সেই সুনামির যে সমস্ত চাপগুলো এসে তখন এই যে বিএনপি যে সমস্ত লোকজন বুদ্ধি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, এদের কাউকে খুঁজে পাবেন না, সবাই বলবে সব দোষ তারেক রহমান সাহেবের। এখন যেভাবে ধরেন সবাই বলছে যে আমরা তো কিছুই করিনি, সবই শেখ হাসিনা করেছে, সেই সালমান কিনেছে, সেই এস আলম কিনেছে, যত রকম কথাবার্তা, তার কাছে আমরা কি কথা বলতে পারতেছি নাকি, দাঁড়াতে পারছি কিনা, গণভবনে তো আমরা ঢুকতেই পারতাম না। আমরা মধ্যখানে এখন নিরপরাধ ব্যক্তি কিচ্ছু করে নেই, আননেসেসারি শেখ হাসিনার দল করে একবার দুবার মন্ত্রী হয়ে, মন্ত্রী ঘোষে খালি সে যেভাবে বলছে এভাবে স্বাক্ষর করছে, সিগনেচার করছি, সব মালপানি তারা কামাই গেছে। এই কথাগুলো দেখবেন এখন সবাই বলছে আওয়ামী লীগের, একই কথা বিএনপির ক্ষেত্রে কিন্তু বলা হবে ক্ষমতার ক্ষেত্রে। এই যে দেখেন না, ইউনূস সাহেব গেছে, এখন ইউনূস সাহেবের কিচেন ক্যাবিনেটে ঢোকার জন্য কত মানুষের আকুতি ছিল। এখন সবাই বলছে যে না, আমরা কোনো কিচেন ক্যাবিনেটে ছিলাম না, আমরা তার সাথে ছিলামই না, সে তার নিজের ইচ্ছা মতো সব কিছু করেছে ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন